হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজ্ঞানের আরও একটি চমৎকার চ্যাপ্টারে। আজকে আমরা শিখব তোমাদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার একাদশ অর্থাৎ আলো। এই চ্যাপ্টারটা আমরা শেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করে আসছি, সো সেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারটার একদম বেসিক থেকে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। তোমার যদি এই চ্যাপ্টারটাও একবার হলেও যদি পড়া থাকে বা তোমার যদি তুমি একবারও পড়ো নাই, বইয়ের কোনো কারণ নাই। তুমি জাস্ট আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে? এবং আমার ক্লাসটা করার সাথে সাথে কিন্তু নোট করে ফেলতে হবে। তাহলে চলো কথা আমরা ক্লাসটা শুরু করছি। আচ্ছা, তুমি যখন এই আলো চ্যাপ্টারটা পড়বা, আলো চ্যাপ্টার থেকে তুমি কোন কোন বিষয়গুলো জানতে পারবে বা তোমাকে আসলে এই আলো চ্যাপ্টার থেকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, আগে সেগুলো একটু নোট করে ফেলবা। ঠিক আছে? আমি সুন্দর করে সাজিয়ে রাখছি, প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু আমি এভাবে পড়াই। এখন দেখো, এখান থেকে অর্থাৎ এই ৭টা টপিক থেকে কিন্তু তোমার সৃজনশীল আসবে। একটু জাস্ট মন দিয়ে শোনো, এই ৭টা টপিক থেকেই তোমার সৃজনশীল আসবে। এখন তুমি যদি এই ৭টা টপিক ভালো করে তুমি যদি অ্যানালাইসিস করে পড়তে পারো, তাহলে তো তোমার সৃজনশীল তুমি লিখতে পারবে, তাই না? অবশ্যই। তাহলে চলো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আলোর প্রতিসরণ আছে, আলোর প্রতিসরণের নিয়ম থাকবে। তারপর হচ্ছে আলোর প্রতিফলন বা পূর্ণভ্যন্তরীণ, তারপরে সংকট কোণ আছে, তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার, তারপরে ম্যাগনিফাই গ্লাস, তারপর হচ্ছে মানব চক্ষু, আলোক চিত্রবাহী ক্যামেরা। এই ৭টা টপিক। ঠিক আছে? এবার আসো ককতে কি আসবে। ককতে তোমার প্রশ্ন আসবে হচ্ছে এখান থেকে। আমি জাস্ট কালারটা একটু তোমাকে চিহ্ন করে দিই। সো রেড কালার যেখানে থাকবে এগুলো হচ্ছে কক থেকে আসার একটু আছে। সো অপটিক্যাল ফাইবার, তারপর হচ্ছে সংকট কোণ, তারপর হচ্ছে প্রতিফলন, তারপর আলোক প্রতিসরণ কাকে বলে, এই যে প্রতিফলন তারপরে প্রতিসরণ। ওকে? সো এবার হচ্ছে এগুলো ক নাম্বার আসবে। তাহলে ক নাম্বারে কি আসবে? যদি আসার পসিবিলিটি থাকে, এই যে নিয়ম, এগুলো আসবে। পূর্ণভ্যন্তরীণ প্রতিফলন, যে ক নাম্বার আসবে। সো ম্যাগনিফাই গ্লাসের ব্যবহার, এই টাইপের এগুলো একটু আসতে পারে। এগুলো হচ্ছে ক নাম্বার আসবে। তাহলে ঘগতে কি আসবে? ঘগতে হচ্ছে তোমাকে একটা উদ্দীপকে কিছু সারাংশ দিয়ে দেবে, সেইখান থেকে তোমাকে আলোর প্রতিসরণ হয়েছে কিনা নাকি আলোর প্রতিফলন হয়েছে, সো এইসব বিস্তারিত কিছু তোমাকে দিতে থাকবে। সো এগুলো একটু তোমরা নোট করে ফেলবা এবং যে খ ক ঘ এই জন্য বলেছি এগুলো একটু জাস্ট পাশে লিখে রাখতে হবে। ওকে? তো আমরা চলো মূল পড়াশোনায় চলে যাই। সো তোমাদের আহ, এই চ্যাপ্টারটাতে ম্যাক্সিমাম হচ্ছে দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে, মানে দুইটা টপিক, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে প্রতিফলন। এই দুটো টপিক তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টার তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম একদম ক্লিয়ার। ঠিক আছে? চলো তাহলে আমরা একটা প্রথমেই আমরা পড়ে নিই, সেটা হচ্ছে আলোর প্রতিসরণটা কি। আলোর প্রতিসরণ কি একটু দেখি। যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় যদি মাধ্যম দ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোক রশ্মির দিকে পরিবর্তন করার ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলি। এটা কিন্তু ঠাটা মুখস্থ করে ফেলতে হবে। এটা একদম মুখস্থ রাখা চাই। ঠিক আছে? একদম টুয়েস্টে দিয়ে রাখছি। এবার আসো আমরা এটাকে অবজারভেশন করি যে কি কি কথা বলছে। এখানে প্রথমে বলছে আলোক রশ্মি। সো যদিও বা আমরা এখানে রশ্মি যখন কথা বলতেছি অর্থাৎ আলো ছাপটানে যখন কথা বলতেছি, অবশ্যই এখানে আলোক রশ্মি থাকবে তো থাকবে, তাই না? আচ্ছা, পৃথিবীতে আলো না থাকলে কিন্তু আমরা দেখতেই পেতাম না। এখন এক স্বচ্ছ মাধ্যম থেকে, কেবল একটা স্বচ্ছ মাধ্যম থেকে, এই যেখানে একটা স্বচ্ছ মাধ্যমের কথা বলছে না, যে একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য আরেকটি স্বচ্ছ মাধ্যমে। এখন প্রশ্ন তোমাদের আসতে পারে, যদি লাইভ নিতাম তাহলে তোমরা একটু পড়তে পারতে, বাট তারপর আমি একটু বলি, তোমাদের প্রশ্ন আসতে পারে এখন এক স্বচ্ছ মাধ্যমটা কি, এখানে মাধ্যমটা কি বুঝিয়েছে। অবশ্যই এখানে একটা মাথা রাখবে, যখন কোনো একটু বস্তু আমরা যখন দেখি, অবশ্যই সেই বস্তু থেকে কিন্তু আলো আমাদের চোখে আসে, প্রতিফলন হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন মাধ্যমটা কি? এখন মাধ্যমটা হতে পারে, যদিও বা এই আলো নিয়ে যেই বিস্তারিত যে ঘটনাগুলো হয়, মাধ্যম এখানে কিন্তু দুইটা কাজ করে। একটা হচ্ছে তোমার বায়ু, বায়ু মাধ্যম, ঠিক আছে, আর একটা হচ্ছে পানি নিয়ে কাজ করে। বায়ুকে কিন্তু হালকা হিসেবে বিবেচনা করা হয়, হালকা হালকা, এবং পানিকে কিন্তু ঘন। ওকে, এই টপিক দুটা। তাহলে একটু জাস্ট খেয়াল করো, তোমার বায়ু মাধ্যম থেকে
পানিতে, ঠিক আছে? অর্থাৎ হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাওয়ার সময় মধ্যম দয়ে বিভেদ তলের। এখন মধ্যম দয়ের বিভেদ তলের আপতিত রশ্মি। আচ্ছা ফাইন, তোমাদের একটু তাহলে আমি চিত্র এখানে রাখছি, অনেক কষ্ট করে চিত্রগুলো একটু আমি সাজিয়ে রাখছিলাম, একটু জাস্ট স্কেল করবা, একটু জাস্ট স্কেল করো। একটা মাধ্যম থেকে আসতেছে না, এই যে একটা মাধ্যম থেকে আসতেছে, আমি কালারটা একটু চেঞ্জ করি। ওকে, সো এটাকে ধরো আমি একটা মাধ্যম ধরলাম, এটা ধরো আমি হালকা হালকা মাধ্যম হিসেবে ধরলাম। এখন এই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, সো এখান থেকে নিচে ধরো আমি নিচেরটাকে একটু ঘন হিসেবে ধরলাম। এক্সাম্পল আগে আমরা উদাহরণটা বোঝার চেষ্টা করি। হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে যাচ্ছে, অর্থাৎ এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাচ্ছে, যাচ্ছে তো আচ্ছা, দুইটাই তো মাধ্যম, হালকা মাধ্যম এবং গণমাধ্যম দুইটাই মাধ্যম। এখন মধ্যম দ্বয়ের বিভেদতল, এই যে মধ্যম দ্বয় বিভেদতল হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে মধ্যম দ্বয়ের বিভেদতল। তাহলে লিখে ফেলি আমরা, মাধ্যম দ্বয়ের বিভেদতল মানে মধ্যম বিভেদতল। আচ্ছা, তির্যকভাবে। এখন তির্যকভাবে মানে কি? এই যে দেখো, এটা যদি তোমার রেখা হয়, এখন এইখান থেকে একটু তির্যকভাবে আসতেছে, তাই না? এটাকে ভালো করে খেয়াল করো। সো যদি এইখান থেকে যায় তাহলে এটা তির্যকভাবে যাচ্ছে, যদি এইখান থেকে আসে তাহলে তির্যকভাবে আসতে, অর্থাৎ কোন একটা বিন্দু থেকে যদি একদম সোজাসুজি পয়েন্টে আর মানে অন্য আরেকটি পয়েন্টের দিকে যায়, তখন এটাকে আমরা তির্যকভাবে বলবো। এখন আপতিত হচ্ছে, রাইট? এখান থেকে এটা আসতেছে, তাই না? এখান থেকে এটা আসতেছে। আচ্ছা ফাইন, এখন এটা আসতেছে, এখন আলোক রশ্মির পরিবর্তন ঘটনা ঘটে গেছে কিন্তু, যদিও বা এই পয়েন্টটার অর্থাৎ হালকা মাধ্যমের এখানে এখানে আসার কথা ছিল, এই পয়েন্টটাতে আসার কথা ছিল, বাট আলোক রশ্মিটি কিন্তু দিক পরিবর্তন করে ফেলেছে, হালকা একটু নড়ে গেছে, তাই না? হালকা একটু কি হয়ে গেছে বলো তো, নড়ে গেছে। যদিও বা তার যাওয়া উচিত ছিল একদম সোজাসুজি। ভালো করে বুঝি, প্রতিসরণটা কি হচ্ছে, অর্থাৎ প্রতিসরণে কিন্তু তোমার আলোর দিক পরিবর্তন হবে, উল্টো ফিরে আসবে না, উল্টো ফিরে আসা হচ্ছে প্রতিফলনে। আমরা জানার চেষ্টা করবো আর কি। সো এটা বুঝছি কিনা, যখন একটা মাধ্যম থেকে অন্য আরেকটি মাধ্যমে আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হবে, তখন কিন্তু আলোক রশ্মির দিকের পরিবর্তন হবে, এইটাই কিন্তু উল্লেখ করে ফেলতে হবে। আলোক, এই যে রশ্মির দিক পরিবর্তন হবে কোথায় বলো হয়তো, এই যে প্রতিসরণে, এই যে প্রতিসরণে আলোর দিক পরিবর্তন হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসলে বুঝতে পেরেছি। সো তোমরা যদি তাও যদি মানে মনে না থাকে, যে মনে না থাকে কীভাবে যে দিকটি পরিবর্তন হবে, একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিসরণ বলছে না, এই যে প্রতিসরণ এবং পরিবর্তনের মধ্যে ভবন্ধর আছে, এখানে কিন্তু বয়শূন্যর আছে, সরি এটা বয়শূন্যর হবে। সো এখানে বয়শূন্যর আছে, এখানে বয়শূন্য, অর্থাৎ প্রতিসরণের মধ্যে, স্মরণ যখন কথা বলছে, স্মরণ মানে হচ্ছে এখানে বেগের পরিবর্তন হবে আর কি, সেখানে দিকের পরিবর্তন হচ্ছে। সো আলোক রশ্মির দিকের পরিবর্তন হবে, আমরা ওই ঘটনাটাকে কি বলবো, ওই ঘটনাকে বলবো হচ্ছে আলোর প্রতিসরণ। বুঝতে পেরেছি? ওকে ফাইন। যদি তোমরা 9-10-এ পড়তা তাহলে বুঝতে পারতা স্মরণ কাকে বলে। স্মরণ হচ্ছে তোমার যদি বেগের পরিবর্তন হার মানে বেগের পরিবর্তন হারকে স্মরণ বলে। সো এখানে আলোর যে একটা দিক পরিবর্তন হয়েছে কিনা এটাই বোঝাচ্ছে আর কি। এবার আসো আমরা প্রতিফলনে আসি, এই যে প্রতিফলন। আচ্ছা, যে কি বলছে, আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, কী পায় বলো তো, বাধা, মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে কিছু পরিমাণের আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আমরা আলোর প্রতিফলন বসি। যদিও বা চিত্রটা একটু অন্যরকম লাগতেছে, আমি একটু বুঝাই। যখন এখান থেকে আলো এসে যখন আমার কাছে আসবে, আচ্ছা তোমরা এই পরীক্ষাটা একটু করার চেষ্টা করবে, তোমরা লাইট নিয়ে যদি রুমে বা বাড়িতে আয়না থাকে, আয়নাতে তুমি যখন নিজেকে দেখবা লাইট অফ করবা, তো ওইখানে তুমি একটা পয়েন্ট রাখবা, মনে করো এটা হচ্ছে আয়না, এখন তুমি পয়েন্ট রাখবা হচ্ছে এখানে, সো তোমাকে ধরো দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে। এখন তুমি টর্চ, একটা লাইট নিবা, টর্চ লাইট নিবা, সো ওইখান থেকে তুমি যখন আলো এই বিন্দুটাতে ফেলবা, দেখবা যে এই বিন্দুটা তোমার চোখের উপর মানে তোমার মুখের উপর পড়বে। যদি এখানে তোমার কোনো ফেস দেখা যায়, তুমি যদি ওই লাইটটি তোমার ফেসের মধ্যে ধরো পড়তে চাই, তাহলে এইখানে তুমি যখন এখানে পয়েন্ট করবা, দেখবা যে তোমার হুবহু এই পয়েন্টটাতে বাধা আসবে, ঠিক আছে, বাধা চলে আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ
এই আয়নার পিছন যে প্রলেপটা আছে ওটা কিন্তু বাধা দিয়ে দেয়। যদি আয়নাটা এমন স্বচ্ছ হতো, কাচের মতো হতো, তাহলে কি হতো, এখান থেকে আলো এসে হয়তো বা খানিকটা একটু দিক পরিবর্তন করতো। এটা কোথায় হয়? কাচের মধ্যে হয়, কিন্তু আয়নার মধ্যে এগুলো হবে না, আয়নার মধ্যে প্রতিফলন হয়। বুঝাতে পেরেছি? তো বাধা পায়, এই যে বাধাটা কিসের? প্রলেপের হয়। এই যে প্রলেপ থাকে, যে প্রলেপ, আয়নার পিছনে কিন্তু প্রলেপ থাকে, সো ওই প্রলেপটা কিন্তু কী দেয়? আলোকে বাধা দেয়। সো তখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন তাকে আমরা আলো প্রতিফলন বলে। খুবই একদম, এটাও আমি বলবো, এটা ঠুটস্থ মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এই দুইটা টপিক ভালো করে বোঝার চেষ্টা করলে আসলে তুমি নিজেই বুঝতে পারবা। আচ্ছা, এবার একটু আমরা অবজারভেশন করি যে প্রতিসরণে কি হয়। যে প্রতিসরণে, প্রতিসরণ, তাই না? এবং আরটা কি ছিল? আরটা হচ্ছে প্রতিফলন। আচ্ছা, আমরা প্রতিসরণে কি বুঝেছিলাম? প্রতিসরণ হচ্ছে দিক পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? দিক পরিবর্তন হবে। তুমি কিভাবে বুঝবা? আচ্ছা, তোমাদেরকে বলছি, সরণ মানে হচ্ছে রাস্তা, এটা মাথায় রাখো। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে রাস্তা। একদম ধরে পারতেছো না, তারপরে সমস্যা নেই, একদম ভেঙে ভেঙে বোঝাবো। সরল মানে কি? রাস্তা। আমরা অবশ্যই কোনো দিকে যাওয়ার সময়, ধরো আমি স্কুলে যাচ্ছি, অবশ্যই আমার অনেক দিকে রাস্তা পরিবর্তন করতে হয় কিনা, ঠিক দিকটাকে সেভাবে চিন্তা করবা। আবার প্লিজ এটাকে আবার সিরিয়াসলি নিবা না, আবার ভুল ধরতে আসিও না। আমি জাস্ট তোমাকে বোঝার জন্য, মনে রাখার জন্য এটা বলতেছি। তো সরল মানে কি? আমি সরলকে রাস্তা ধরবো, তাহলে দিকটাকেও আমি রাস্তা ধরবো, রাস্তার দিকে যাচ্ছি, তাই না? তো আমি যখন স্কুলের দিকে যাচ্ছি, তখন আমার পরিবর্তন হবে, কি হবে? আলোর পরিবর্তন হবে। তাহলে এখন প্রতিফলন কি? প্রতিফলনটা হচ্ছে বাধা। আলো কীভাবে বলো তো? বাধা পায়। এই দুইটা টপিক তুমি যদি ভালো করে, যদি একটু মনোযোগ দিতে বুঝতে পারো, তাহলে আশা করছি এই দুইটা টপিক একদম তোমার কাছে ইজি হবে এবং পানিপাত হয়ে যাবে। কী হবে বলো তো? পানিপাত হয়ে যাবে, তুমি কে ফেলতে পারবে ঠান্ডা ঠান্ডা। তাহলে আশা করি বুঝতে পেরেছি আমি প্রতিসরণটা এবং প্রতিফলনটা। আচ্ছা, তোমাদের বইয়ে অনেক বিস্তারিত কথাবার্তা আছে, তাই না? তুমি এগুলো নিশ্চয়ই পড়ছো। আমার এই ক্লাসটা দেখার পর তুমি একবার বইটা হলে রিডিং দিতে হবে, ঠিক আছে? এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে তোমার বইটা। আমি খুবই চেষ্টা করবো একটা চ্যাপ্টার খুবই সংক্ষেপে কীভাবে সব কিছু তোমাদের সাথে তুলে ধরা যায়, ঠিক আছে? ওকে, আশা করি দুটো টপিক বুঝতে পেরেছি। আমি জানি তোমাদের বইতে অনেক কিছু আছে, এগুলো অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, তোমাদের বইতে এরকম একটা টপিক বা হেডলাইন দেখবে, সেটা হচ্ছে আলোর প্রতিসরণের নিয়ম। প্রায় 2 পেজ, 2 থেকে 3 পেজ মনে হয়। সো অনেক কিছু লিখে দেওয়া আছে। এই জাস্ট তুমি শুধু এই 3টা লাইন এই বক্সে তুমি জাস্ট তোমার নোট করে রাখবা, মানে তুলে রাখবা। এই 3টা লাইন শিখলে তোমার ওই এত বড় বড়গুলা আর পড়তে হবে না, ঠিক আছে? এত বড়গুলো কিন্তু আর পড়তে হবে না। ওকে, আচ্ছা, নিয়ম আমি একটু আমরা বোঝার চেষ্টা করি, তারপর হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে কি বলছে? যে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে, তখন আপতন কোণ এবং প্রতিসরণ কোণ। ওকে ফাইন, আমরা আপতন কোণও চিনি না, প্রতিসরণ কোণ। চলো তাহলে আমরা আগে আপতন কোণ কি বা প্রতিসরণ কোণ সেগুলো একটু দেখে আসি। আচ্ছা ফাইন, একটু জাস্ট একটু সময় নিচ্ছি। আমি জাস্ট চিত্রটা এঁকে ফেলি, তারপর তোমাদের বোঝাচ্ছি।
একটু মিস্টেক হয়েছে, চিত্রটা একটা আসলে লেখা উচিত ছিল, বাট তোমরা একটু এখানে কি করে ফেলবা, একটু স্পিড বাড়িয়ে তোমরা একটু আসার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে ফাইন, চলো আমরা কি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আপত কোণ এবং আরেকটা হচ্ছে কি প্রতিসরণ কোণ, আমরা এটা জানার চেষ্টা করব। আচ্ছা, কোনটা আপতন কোণ হয়, কোনটা প্রতিসরণ কোণ হয়, একটু ভালো করে খেয়াল করুন। এটাকে বলা হচ্ছে এই যে এবি, এই রশ্মি যেটা আছে এটা হচ্ছে আপতিত রশ্মি। কি রশ্মি বলো তো? আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এখন আপতিত মানে বুঝো তো, যেখানে মানে একটা বিন্দু থেকে আসা শুরু করছে আর কি, ঠিক আছে? আপতিত, আপতিত হচ্ছে, তাহলে এটা কি রশ্মি? আপতিত রশ্মি। আচ্ছা, এখন এখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে, দ্বিধা কোণ উৎপন্ন হয়েছে না, যে দ্বিধা কোণ, এটাকে কি বলে? এই কোণটাকে বলা হচ্ছে, এই কোণটাকে বলা হচ্ছে আপতন কোণ। আপতন কোণ, বুঝাতে পেরেছি? এটা হচ্ছে আপতিত রশ্মি, অর্থাৎ আপতিত রশ্মি যে বিন্দুতে কি হয়েছে, পড়েছে। এখন প্রশ্ন আসতে পারে, দাঁড়াও আমি একটু কপি করে ফেলি। ওকে, সো এখান থেকে মুছে দিই, একটু লিখি যে আমরা এ বি যেটা লিখেছি, যে এ এবং বি সেটা কি, সেটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। তাহলে আমরা এখানে যে এন এবং এন প্রাইম দিয়েছি, এটা কি? এটা হচ্ছে অবিলম্ব। এন এবং এন প্রাইম এটা কি? অবিলম্ব, অবিলম্ব, এটা কি লম্ব? অবিলম্ব। আচ্ছা ফাইন, এই যে এটা, এটা কি জানি, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল। এটা আসলে এভাবে হয় না, এটাকে জাস্ট পুরুত্ব দিয়ে বোঝাচ্ছি আর কি, এটা পুরুত্ব দিয়ে বোঝাই, এটা আসলে এভাবে হয় না। যদি এটা আমি তোমাকে এভাবে বোঝাই, মনে করি এটা হচ্ছে বক্স এখন, তাই না? সো আলো যদি এখান থেকে আসে, সো খানিকটা এখানে বাঁকা হবে, সো এখান থেকে বাঁকা হয় একটু এদিকে আসবে। সো এটা হচ্ছে একটা কাচ, ঠিক আছে? এটা বুঝে, এটা হচ্ছে কাচ, এটা হচ্ছে কাচ, এই যে এটা হচ্ছে কাচ। সো এখান থেকে আলো আসলে খানিকটা একটু বাঁকা হয়ে যাবে, আবার এখান থেকে বের হওয়ার সময় আবার একটু বাঁকা হবে, এটাই বুঝাইছে, ঠিক আছে? এটাই বুঝাইছি, কিন্তু তোমাদের বইতে সুন্দর হয়তো দেওয়া আছে, আর একটু পারলে দেখে নিবা, ঠিক আছে? আর একটু কি করে ফেলবা, দেখে ফেলবা। ওকে, আচ্ছা ফাইন। এবার আসো, আমরা আপতিত রশ্মি পেয়েছি, এবং আপতন কোণ আমরা কোনটা নিব, সেটা হচ্ছে এ বি এন। কি বলতো? এ বি এন, সেটা নেবো আর কি, তাই না? ওকে ফাইন, আমরা আপতন কোণ কি নেব, সেটা হচ্ছে এ বি এন, আপতন কোণ, ঠিক আছে? তাহলে এখানে এখন প্রতিসরণ কোণ কোনটা? প্রতিসরণ কোণ, তাই না? প্রতিসরণ কোণ আবার দেখার চেষ্টা করি। যেখানে ই হয়েছে না, ই একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? কি হয়েছে? ই একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে তার উল্টো। এখন এই যে এখানে, এই কারণে একটা কিন্তু উৎপন্ন হয়েছে, এখান থেকে যদি এটা যদি প্রতিসরণ হয়, তাহলে সি বি এন, এখান এটা থেকে আসছে, এটা হচ্ছে এটা সি বি কি বলতো? এন, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাই লিখে ফেলি যে সি বি এন প্রতিসরণ কি কোণ হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি, এই যে বি এবং সি, বি এবং সি যেটা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কি প্রতিসরণ রশ্মি, কি রশ্মি? প্রতিসরণ রশ্মি আসছে। এখন আমরা বুঝতেই পেরেছি নিশ্চয়ই যে আপতন কোণটা, আপতন কোণটা কিন্তু বাহির থেকে যেটা আসতেছে, আপতন কোণটা, আপতন কোণটা হচ্ছে যেটা বাহির থেকে আসতেছে, তাই না? তাহলে এখন এই আমাদের প্রতিসরণ কোণ কোনটা হচ্ছে? প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ কোনটা? যেটা হচ্ছে ভিতরে আছে, যেটা হচ্ছে কি বলতো? ভিতরে আছে, এই যেটা প্রতিসরণ কোণ, তাই না? আচ্ছা, মানে প্রতিসরণ কোণ না, প্রতিসরণ
রশ্মি হচ্ছে সেটা, কারণ প্রতিসরণ কোণটা হচ্ছে কি সি বি এবং এন প্রাইম যে কোণটা উৎপন্ন হয়েছে। ওকে ফাইন, সো আমরা বুঝতে পেরেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা। এবার চলো আমরা এগুলো বোঝার চেষ্টা করি, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, অর্থাৎ আপতন কোণটা কোনটা হচ্ছে যেটা বাহির থেকে আসবে, হালকা মাধ্যম থেকে হতে পারে। এখন প্রতিসরণ কোণ কোনটা, যেটা গড় মাধ্যমে আছে, ভিতরে যেটা আছে ওটা হচ্ছে কি বলতো আমাদের প্রতিসরণ কোণ। আচ্ছা, এবার চলে আসি, হালকা মাধ্যম থেকে যখন গড় মাধ্যমে যাবে তখন আপতন কোণ এবং প্রতিসরণ হচ্ছে বড় হবে। কোনটা তুমি দেখো, নিজেই দেখো, এই কোণটা একটু বড় না? যেমনটা কি সেটা হচ্ছে এ, মানে কোণ এ সি এন, এটা বড় হবে, এবং সি বি এন প্রাইম এটা কি হবে, ছোট হবে, এটাই বুঝিয়েছে, তাই না? ওকে ফাইন। তারপর বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে গেলে, বায়ু মাধ্যমে কি বলতো, কাচ মাধ্যমে গেলে তখন সমান থাকবে। সো এখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে, ঠিক আছে? এখান থেকে কি বলতো এমসিকিউ এবং গ গ লেখার চেষ্টা করবে, এই জন্য 3S দিছি, আসার পসিবিলিটি একটু বেশি। তাহলে কি, যখন বায়ু মাধ্যম থেকে যখন কাচ মাধ্যমে যখন তখন কি থাকবে, সমান থাকবে। আচ্ছা ফাইন। যখন আবার গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আসবে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে, এখন তোমরা আবার এইটা প্রশ্ন করবা যে আপনি যখন বলছে হালকা মাধ্যম হচ্ছে বায়ু, হ্যাঁ বায়ু থেকে যখন পানিতে যাবে, শুরুতে যারা বড় যুগ দিয়ে পড়ছো তারা অবশ্যই এটা বুঝতে পারছো, হালকাকে যখন আমি বায়ু বলছি, গণকে হচ্ছে কি পানি, এটা হচ্ছে বায়ু এবং কাঁচ, মাঝখানে কিন্তু একটা বিভেদ তল থাকবে, একটা মাঝখানে যে একটা বিভেদ, এটা হচ্ছে কাঁচ। এখন বুঝতে পারছি ওটা কি থাকবে, সমান থাকবে। 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট এটার সাথে এটা মিল থাকবে, বাট 1 আর 3-এর সাথে কখন 2 মিলবে না, মাথায় ভালো করে বুঝো। তারপর গণমাধ্যম, গণমাধ্যম পানি থেকে যখন হালকা মাধ্যম বায়ুতে আসবে তখন আপতন কোণ এবং প্রতিসরণ, প্রতিসরণ কোণটা কি হবে, বড় হবে, এটাই বুঝেছে, ঠিক আছে? সো তিনটা তিন রকম, কিন্তু একের সাথে তিনের কিছুটা মিল আছে, কি বলতো, কিছুটা মিল আছে। আচ্ছা ফাইন, এখানে তো নাই, আচ্ছা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আসি, আচ্ছা এখানে আসি, যে তোমাদের বইতে প্রতিসরণে কিছু বাস্তব প্রয়োগ দিছে, ঠিক আছে? আচ্ছা আমি এখানে যে অল্প সময়ে এই যে তোমাদের বুঝাই দিছি, তাই না? এই যে এই জাস্ট তোমাদের বইয়ে, তোমাদের বইতে 2 থেকে মনে হয় 2.5 পেজ পর্যন্ত লিখছে, ঠিক আছে? এই প্রতিসরণ নিয়মটা আমি জাস্ট 3 বাক্যের মধ্যে বুঝাই দিচ্ছি, বুঝতে পারছি, 3 বাক্যের মধ্যে বুঝাই দিচ্ছি এইগুলা। সো বুঝতে পারছো, অনেক ঘাটাঘাটি করছি এই সব যাতে একটু তোমরা সহজে পড়তে পারো। এবার একটু আসি, আমরা এখানে আসি, যে তোমাদের বইতে আহ, 3টা উদাহরণ দিছে, কয়টা উদাহরণ বলতো, 3টা উদাহরণ দিছে। এই 3টে উদাহরণ অর্থাৎ প্রতিসরণের বাস্তব যে প্রয়োগ, এটা আমরা কিভাবে অবজারভেশন করব। আচ্ছা ফাইন, একটু তাহলে আমি চিত্র আঁকি। এখন হচ্ছে এটা একটা গ্লাস, ঠিক আছে? এটা একটা গ্লাস মনে করো। আচ্ছা এটা একটা গ্লাস, তারপর হচ্ছে পানি দিই, একটু পানি দিব। আচ্ছা একটু পানি দিছি, আচ্ছা একটু পানি দিছি, তারপর ওকে ফাইন। এইখানে যদি আমি যদি একটা পেন্সিল আমি যদি দিই, ঠিক আছে? এটা হচ্ছে ধর একটা পেন্সিল, ভালো করে খেয়াল করো, এই যেটা হচ্ছে পেন্সিল, ওকে। এইখানে কিন্তু 3টা ঘটনা ঘটবে, খেয়াল রাখি, আমরা একটু খেয়াল করি। এইখানে কিন্তু প্রথমত 3টা ঘটনা ঘটবে, তাহলে এটা 1 নাম্বার দিই, এটা হচ্ছে 1 নাম্বার, সরি এটা হচ্ছে 1 নাম্বার। আমরা উদাহরণটা বোঝার চেষ্টা করি। এখন এই যে পেন্সিলটা এখানে হালকা মাধ্যম, তাই না? এইখানে হচ্ছে হালকা মাধ্যম এসেছে, তাহলে পানিটা কি, পানিটা হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যম। হালকা মাধ্যমে কিন্তু পেন্সিলটা স্বাভাবিকই আছে, কি বলতো, পেন্সিলটা স্বাভাবিক, একদম নর্মাল, নর্মালি আছে। যখন গণমাধ্যমে দিব, এখানে কিন্তু কিছু ঘটনা ঘটবে। এখন কি ঘটবে, যখন ভালো করে খেয়াল রাখি, যখন গণমাধ্যম থেকে পানি হালকা মাধ্যমে আসবে তখন কীরকম দেখাবে, অবশ্যই আমাদের চোখে কী হয়, তখন প্রতিফলিত হয়। বাট যখন হালকা থেকে যখন গণমাধ্যমে আসবে তখন এখানে এটা কী হবে, এই যে পেন্সিলটা তখন ছোটো দেখাবে, কি দেখাবে বলো তো, ছোটো লাগবে, ছোটো দেখাবে। ভালো করে বুঝি, যখন হালকা মাধ্যম থেকে আমরা গণমাধ্যমে যাব তখন কি লাগবে বলো তো,
হালকা থেকে যখন ঘনতা আসবে তখন পেন্সিলটা ছোটো ছোটো হবে, ছোটো হবে, তারপর হচ্ছে একটু মোটা হবা, কি হবে, মোটা হবে, এবং উপরে দেখা যাবে, হালকা একটু উপরে দেখা যায়। ঠিক আছে, দেখা যায় এই যে হালকাটা এটা একটু উপরে দেখা যায়। তাহলে কখন দেখা যায়, যখন হালকা থেকে গণমাধ্যমে আসবে। কি বলতো, যখন হালকা থেকে গণমাধ্যমে আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে ফাইন। আচ্ছা, আমরা প্রথম উদাহরণটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। আচ্ছা ফাইন, বুঝতে পারলে এটা আমরা তাহলে মুছে ফেলি। আমরা দ্বিতীয় উদাহরণটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা হচ্ছে, আমি যে সাদা একটা গ্লাস নেবে, ঠিক আছে, সাদা একটা গ্লাস, ঠিক আছে, সাদা একটা গ্লাস নিবা, সাদা একটা গ্লাসের মধ্যে দিয়ে পানি নিবা, পানি নিয়ে এখানে একটা কয়েন দিবা, কি দেবে, একটা কয়েন দিবা, দেখবা এতটুকু যদি পানি থাকে, মনে করি এগুলো হচ্ছে পানি, তুমি হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করবা। তুমি যখন এখান থেকে দেখার চেষ্টা করবে, ঠিক আছে, এখান থেকে আমি যখন দেখার চেষ্টা করব, এখান থেকে কি বলতো, আমি দেখার চেষ্টা করব, তখন দেখবে যে আমি এটাকে যদি, যদি বা এটা এই স্থান আছে, তাই না, এটা হালকা একটু দূরে সরে যাবে, হালকা একটু দূরে সরে যাবে, আমি দেখবো হচ্ছে এইখানে। কারণ আমার চোখে আমি হালকা মাধ্যম থেকে আসতেছি, হালকা মাধ্যম, হ্যাঁ, আমি কি মধ্যে হালকা মাধ্যমে আছি, কিন্তু এটা জাস্ট মাথা রাখো, হালকা মাধ্যমে আসতেছি। যখন এই যে আমার কয়েনটা, এটা গণমাধ্যমে আছে, কিসে বলতো, গণমাধ্যমে আছে। এখন কি কাজটা হয় দেখো, যখন প্রতিসরণ হবে তখন আলো গণমাধ্যম থেকে আসতেছে, আমি এই কয়েনটা কোথায় আছে, গণমাধ্যমে, অবশ্যই আমি এই কয়েনটা কোথা থেকে দেখব, কোথা থেকে দেখব, আমার চোখে, মানে এই কয়েনটা আমি আমার চোখে কিভাবে দেখব, যখন এই কয়েনটা থেকে, আমি একটু অন্য খালি ইউজ করি, যখন এই কয়েনটা থেকে আমার চোখে আলো আসবে, কি বলতো, আলো আসবে, তাহলে এই কয়েনটা কোথায় আছে, গণমাধ্যমে আছে। যখন গণ থেকে হালকা মাধ্যমে যাবে, আমি তো হালকাতে আছি, তাই না, আমার চোখটা হালকাতে আছে, গণমাধ্যমে কোনটা আছে, গণমাধ্যমে আছে কয়েনটা। এখন কয়েনটার আলো যখন গণ থেকে হালকা মাধ্যমে যাবে, তখন ওই মুদ্রাটা একটু দূরে সরে যাবে, মানে দূরে সরে যাওয়াটা হচ্ছে অবাস্তব, অবাস্তব দেখাবে, কি বলতো, অবাস্তব দেখাবে, মানে অবাস্তব একটা প্রতিবিন্দু, মানে যে জায়গায় আছে সেই জায়গা থেকে একটু নড়ে যাবে, কখন, যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। আচ্ছা, কেন হলো, এখন প্রশ্ন আবার এটা আসতে পারে যে, যে কেন, আমি তো হালকা মাধ্যমে আছি, হ্যাঁ আমি হালকা মাধ্যমে আছি, আমি শুরুতেই বলছি, যখন কোনো একটি বস্তু থেকে আলো আমার চোখে আসে, তখন আমি ওই বস্তুটাকেই দেখতে পারি। এবার বুঝাতে পেরেছি কেন কয়েনটা আমার গণমাধ্যম থেকে আসলো, এই যে এইটার জন্য, যখন কয়েনটা গণমাধ্যমে আছে, গণমাধ্যম থেকে আলো আমার চোখে আসছে, সো যার কারণে এই কয়েনটাকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাই বুঝাইছে, যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তখন কিন্তু আমরা এই অবাস্তব, কি বলতো, অবাস্তব চিহ্ন আমরা দেখতে পাবো, কি পাবো বলতো, দেখতে পাবো। আরও আছে, যখন হচ্ছে আমি মাছ দেখবো, ধরো মনে করো, আচ্ছা এটা নিশ্চয়ই গেছে, এখন মনে করো তুমি পুকুর পাড়ে আসো, যে পুকুর পাড় হলে কালার কীরকম হবে একটু আমরা, হ্যাঁ, ধরো এখন তুমি পুকুর পাড়ে আসো, এখন ধরো এটা পুকুর পাড়, ঠিক আছে, একটু অনেক বড় পুকুর পাড়, আচ্ছা একটু তাহলে বড় করে দিই, অনেক বড় একটা পুকুর পাড়ে আসি, আচ্ছা ফাইন, অনেক বড়, যাতে তোমরা বুঝতে পারো, অনেক বড় একটা পুকুর পাড়ে আছে, তাই না, আচ্ছা একটা মাছ এঁকে দিই, তখন আর একটু দেখা যাবে। আচ্ছা, মাছ যদিও বা হয় নাই, আচ্ছা, এর ধরো আমি ড্রয়িংয়ে খুবই কাঁচা, ঠিক আছে, আমি ড্রয়িংয়ে খুবই কাঁচা, আমি যখন একটা মাছকে দেখব, ভালো করে খেয়াল করো, যখন আমি একটা মাছকে অবজারভেশন করতে দেখব, খেয়াল রাখবে, আমি যখন পুকুর থেকে এই মাছটাকে এখানে দেখতে পাচ্ছি, তার মানে এটা এই মাছটা এখানে না, যারা হচ্ছে মাছ ধরে তারা কিন্তু জানে, আমি যখন এই মাছটাকে এখান থেকে দেখতে পাচ্ছি, তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা তো মাটির নিচে, আমি যখন ধরো কোনো একটা কিছু দিয়ে এখানে, বাট
সে মাছটা কিন্তু হালকা একটু দূরে থাকে। কোথায় থাকে বলতো? এই অবস্থানে থাকে। হালকা একটু কোথায় থাকে? দূরে থাকে। যারা হচ্ছে পুকুরে যাবে আজকে আমার এই ক্লাসে দেখার পর তারা একটু চেষ্টা করবে। তারা দেখবে যে মাছটা এখানে দেখা যাচ্ছে বাট বাস্তবে সে এখানে নাই। সে খানিকটা দূরে আছে। কোথায় আছে? খানিকটা দূরে আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন এটাকে কি বোঝায় বলতো? এটা হচ্ছে অবাস্তব বোঝায়। কি বোঝায়? অবাস্তব বোঝায়। কেন? কারণ আমি এই মাছটাকে গণমাধ্যম থেকে যখন আমি হালকা মাধ্যমে দেখব, অবশ্যই এটার প্রতিবিম্ব কি দেখাবে? অবাস্তব দেখাবে। অবাস্তব মানে হচ্ছে এটা উল্টো দেখায়। কি দেখায়? উল্টো দেখায়। যারা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো হচ্ছে ম্যাগনিফাই গ্লাস আছে, তোমরা কখনো ট্রাই করছো কিনা জানি না। ছোট ছোট একদম ছোট ছোট যেগুলো ম্যাগনিফাই গ্লাস আছে, মানে ছোট জিনিস খুব বড় করে দেখা যায়, এরকম কিছু ছোট ছোট ম্যাগনিফাই গ্লাস থাকে। তুমি যখন এগুলো দিয়ে কোনো একটা জিনিস দেখতে থাকবা, ঠিক আছে? তোমার চোখ দিয়ে যখন দেখবা যে এগুলো উল্টো দেখায়। কি দেখায় বলতো? উল্টো দেখায়। যদি উল্টো দেখায়, উল্টো দেখিয়ে আমাদের চোখে ওইটাকে আবার কি করে মডিফাই করে সোজা দেখায়। একদম বাস্তব কথা। আমরা আসলে দেখি উল্টো, বাট আমাদের চোখে উল্টো দেখায় না। বাট প্রকৃতপক্ষে কিন্তু উল্টো দেখায়, মানে উল্টো আসে। কিন্তু আমাদের চোখে সেটা কি হয়? ওই যে গ্লাস থাকার কারণে আমাদের চোখে যে রেটিনা আছে এগুলো থাকার কারণে ওই অবাস্তব অবাস্তব যে বিম্বটা আছে ওটা কি হয়? ওটা আমাদের বাস্তবে পরিণত হয়। আমাদের চোখে বাস্তব দেখি। এবার বুঝতে পারছো? আসলে সত্যি তো বলতে আমরা অবাস্তবই দেখি কিন্তু সব কিছু। ঠিক আছে? সো আমরা এই টপিকগুলো পড়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি বলতো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ। আচ্ছা, যদি বলে কি অনেকে অনেক কিছু এটাকে কঠিন ভাবে, সরি, অনেকে কঠিন ভাবে এটাকে, বাট বুঝতে পারলে এটা একদম সহজ। একদম কি বলতো? সহজ হবে। এখন প্রতিফলন যখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, এখানে কিন্তু আলোক রশ্মি গণমাধ্যম থেকে যাবে। কোথায় বলো তো? গণমাধ্যম থেকে। গণমাধ্যম থেকে যাবে। ঠিক আছে? গণমাধ্যম থেকে। গণমাধ্যম থেকে হালকা মাধ্যম। গণমাধ্যম থেকে কি বলতো? হালকা মাধ্যমে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, যখন আমরা গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, এখানে কি হবে বলছিলাম মনে আছে? বলো তো? অবাস্তব কিছু ঘটনা ঘটবে। ঠিক আছে? অর্থাৎ অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। কি যাবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এখানে কিন্তু এবার কিন্তু প্রতিসরণ কোণ কি বলতো? প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ কিন্তু আপতন কোণের চেয়ে বড় হয়। কি হয় বলতো? আপতন কোণের চেয়ে বড় হয়। কখন? প্রতিফলনের সময়। আপতন কোণ। বুঝাতে পেরেছি? আচ্ছা, ফাইন। এবার আসো, প্রতিফলনটা যদিও বা আমরা সংজ্ঞা থেকে বুঝে ফেলেছিলাম। সো এখানে যে টপিকগুলো বা যে কিওয়ার্ডগুলো এগুলো জাস্ট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি আর কি। এবার আসো, তোমাদের বইয়ে সুন্দর করে বিস্তারিত কিছু কথা বলছে। এগুলো যারা পড়ছো পড়ছো, যারা বাট বোঝো নাই বাট একটু বোঝার চেষ্টা করেছে আমরা সেটা। ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে কিছু দেয়া নাই। একটু বোঝার চেষ্টা করব আমরা। আমি এখানে একটা পেজ আনি আসলে। আচ্ছা, এখানে একটু পেজ আনি। আচ্ছা, আমরা কি বলেছিলাম? যে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। গণমাধ্যম থেকে কি বলতো? হালকা মাধ্যমে যাবে। আচ্ছা, ফাইন। এখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আছে, আমরা পানি থেকে আমাদের কোথায় যাবে যে বলো তো? পানি থেকে যাবে, তাই তো? মানে পানি থেকে যাবে। জাস্ট এন এবং এন প্রাইম যেটা আছে এটা হচ্ছে তোমার অবিলম্ব। এটা হচ্ছে অবিলম্ব, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ফাইন। হালকা একটু সরে যাবে বলছিলাম, হালকা একটু সরে যাবে। এখন এটা হচ্ছে পানি। মনে করি এই পুরা বক্সটা, এই যে এ এ বি সি ডি, এগুলো এগুলো হচ্ছে পানি। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে পানি। এখন এখান থেকে একটা রশ্মি যাচ্ছে, এখান থেকে তো একটা রশ্মি যাচ্ছে এই দিক দিয়ে বরাবর, তাই না? এই দিক দিয়ে বরাবর, বাট তোমার ওই যেখানে পয়েন্ট যেটা আছে এখান থেকে হালকা একটু সরে যাবে। হালকা কি বলতো? হালকা একটু সরে যাবে। কি বলছিলাম? যে প্রতিসরণ কোণ একটু বড় থাকবে আপতন কোণের চেয়ে। এখন এটা যদি এ হয়, তাহলে এটা হবে এ প্রাইম। কোনটা দেখো, ও বিন্দুতে ভালো করে খেয়াল করি। তাহলে আমার থিটাটা অবিলম্বের সাথে না, এটা হচ্ছে, সো এটা দেখো,
আমার এটা যদি হয় এ ও ধর এটা পি, এ ও পি কোণ, তার মানে কি এ প্রাইম ও পি প্রাইম, তাই না? এই কোণটা কি হচ্ছে আমার ছোটো হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোটো হয়ে গেছে। কেন আমাদের এটা মাথা রাখতে হবে, যারা হচ্ছে ছবি আঁকবা ভালো করে কেয়ার রাখো। টেকনিক্যালি এখানে কিন্তু তুমি যদি মাথা কাটাও তাহলে তবে এই টপিকটা ভালো করে তুমি চিত্রের মাধ্যমে বোঝাতে পারবা। তো এখানে কি বলছি যে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে এবং প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হবে। আচ্ছা, তুমি এখন প্রশ্ন করতে পারো আপনি এটা ইজি আঁকছেন এই জন্য তাই। আচ্ছা, তুমি এখানে রাখো, এখানে দাও। তাহলে এটা কি? এটা হচ্ছে ধরো আহ, এটাকে হচ্ছে ডি, ডি তো দেওয়া আছে ই দি, ই প্রাইম। তাহলে ই প্রাইমটা আমার এ পি প্রাইমের সাথে থাকবে। এটা হচ্ছে থিটা কোণ থাকছে না, থিটা কোণ আছে, রাইট? এখন সরি, থিটা কোণ যখন আসে এইখান থেকে যখন যাবে এটা আরও সরে যাবে। কি বলতো, এটা আরও সরে যাবে। এই যেটা ই প্রাইম হবে এখানে, ই প্রাইম হবে কোথায়? এইখানে হবে। এটা কিন্তু মাথা রাখো। So, এইখান থেকে যাচ্ছে, এটা সরে যাচ্ছে কোথায়? অবিলম্ব থেকে এটা সরে আসতেছে। আসলে বুঝতে পেরেছি, এটা কিন্তু মাথা রাখতে হবে। সো আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা আবার বোঝার চেষ্টা করি। যখন কোন একটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কি থাকবে? কম থাকবে, বা ওটার সমান থাকবে। কি থাকবে? ওটার সমান এবং ওটার চেয়ে কম থাকবে, ওটাকে আমরা সংকট কোণ বলে থাকি। কি কোণ বলে থাকি? সংকট কোণ বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরকম যখন তুমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করতে যাবে তখন এখানে কিন্তু বিভেদ তল কাজ করবে একদম। দুইটা বিভেদ তল কাজ করবে, এখানে একটা এবং এখানে একটা, পানিতে একটা। তার আমরা গণ থেকে হালকা মাধ্যমে যাচ্ছি, তাই না? সো এখানে এরকম থাকলে দুইটা কাজ করবে। কিটা কাজ করবে? দুইটা কাজ করবে যখন গণ থেকে আমরা যখন হালকা মাধ্যমে যাব। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এখন প্রতিফলন পার্থক্য কোথায় থাকে, তাই না? প্রতিফলনের পার্থক্য কোথায় থাকে এটা 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 জানতে হবে। তোমরা যখন লিখবা, যদিও বা এটা ঘতে আসবে, চিত্র আসলে বুঝতে পেরেছি, জাস্ট আমি দুইটা পয়েন্ট দিয়ে তোমাদের বুঝিয়েছি। তোমরা কি করবে সবসময়? প্রতিফলন যে কোণগুলো থাকবে, কোণটা থাকবে এটাকে বড় রাখার চেষ্টা করবে। কি থেকে? আপতন কোণ থেকে। ঠিক আছে? এখন সত্য যখন আসবে, সত্যকে লেখা রয়েছে, সত্য যখন আসবে তোমরা একটু লিখি। আহ, সত্য যখন আসবে, কিছু করার নাই, 20 সেকেন্ড কম নিয়ে ফেলছি। সত্য যখন আসবে তোমরা কি করবে তখন? দুইটা সত্য আছে, লিখে ফেলি। যখন আলোক রশ্মি গণ থেকে যখন হালকা মাধ্যমে যাবে, এই পূর্ণ অভ্যন্তরীণ কখন হবে? প্রশ্ন লিখে ফেলি আমরা, প্রশ্নটা লিখি যে প্রশ্নটা হচ্ছে কি একদম পূর্ণ অভ্যন্তরীণ কখন হবে। আমি এখানে পূর্ণ দিয়ে ফেলছি, পূর্ণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন হবে বা হয়। ঠিক আছে? হওয়ার দুটো সত্য থাকবে। কখন হবে? যখন গণ থেকে হালকা মাধ্যমে যাবে, গণ থেকে হালকা। তাই বুঝতে পারতেছো, আমরা যে মাছ দেখি, তাই না? এই যে মাছ দেখি, এটা কিসের ঘটনা বলো তো? এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ ঘটনা। কি বলতো? পূর্ণ অভ্যন্তরীণ ঘটনা। এই যে বলছিলাম তখন, আমি মাছটাকে যে দেখতে পাচ্ছি, এটা আসলে বাস্তবে সে জায়গায় নাই। দেখবা ডিল যখন ওখানে মারে, দেখবে সে পালিয়ে যায়। সে কি যায় বলো তো? সে আরও পালিয়ে যায়। তারপর তুমি লিখবে হচ্ছে যখন গণমাধ্যম থেকে আপতন কোণ, অবশ্যই এর মাধ্যমে দুটো সংকট কোণের চেয়ে বড় হতে হবে। তাহলে কি হতে হবে? যখন গণমাধ্যমে আপতন কোণ, আপতন কোণ, ঠিক আছে? গণমাধ্যমে কি বলতো? আপতন কোণ অবশ্যই এর মাধ্যমে দুটি সংকট কোণের চেয়ে বড়
হবে। এই দুটো সত্য, এই দুটো সত্য হলে তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু যে বড় বড় টপিকগুলো আছে এগুলো কিন্তু শেষ করে ফেলছি। আর বাকি যে টপিকগুলো আছে এগুলো আছে লেস, তেমন ইম্পর্টেন্ট না। যদি বা আমরা একটু মনোযোগ দিই তাহলে বুঝতে পারবো আসলে। এখন ম্যাগনিফাই ফাইবার এবং আসলে বুঝতে পেরেছি। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তারপরেও তোমরা সেই পয়েন্টটাকে কমেন্টে ক্লিক করে পয়েন্টটা তোমরা ধরে আমাকে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, যদি তোমরা না বুঝে থাকো তারপরে সমস্যা নেই। আচ্ছা, এবার আসি যে অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাই গ্লাস। ঠিক আছে, এখন এটা জানতে হবে যে অপটিক্যাল ফাইবার যে আছে এটা হচ্ছে একটা তারের মতো। কিসের মতো বলতো? তারের মতো। এই যে একটা তারের মতো, এটা এটা হচ্ছে তার, এটা হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে যায়। এটা হচ্ছে সরু একটা কাজ। ঠিক আছে, সরু একটা কাজ, কাছের একটা, বুঝছো, অপটিক্যাল ফাইবার। আচ্ছা, সো এটা কীরকম কাজ করে? এটা হচ্ছে যখন আলোক রশ্মি একটা কাচতন্তুর মধ্যে প্রবেশ করবে তখন এটার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। কোথায় বলো তো? এই অপটিক্যাল ফাইবার। সো এখন অপটিক্যাল ফাইবারের কাজ, তুমি অপটিক্যাল ফাইবার থেকে কী কী দেখবা? যে অপটিক্যাল ফাইবারের কাজ এগুলো দেখবা সৃজনশীলের জন্য। মানে অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহার করা হয়? যেমন হচ্ছে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে টেলিযোগাযোগের জন্য। যে যখন একটা অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হবে, সো এটার সাথে সাথে অনেক কিন্তু কী করা যায় বলতো, অনেক কানেক্টিভিটি বাড়ে। কানেক্টিভিটি বলতে মানে সংকেত পাঠানো যায় আর কি, সংকেত যত মানে সংকেত বাড়ানো যায়। এই ক্ষেত্রে আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকি যখন আর মানে একটা দেশের সাথে আরেকটা দেশের আমরা কানেক্টিভিটি বাড়ানোর জন্য। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে অপটিক্যাল ফাইবার হচ্ছে টেলিযোগাযোগের জন্য হচ্ছে ব্যবহার করা হয়। সো ম্যাগনিফাই গ্লাস, কিছুক্ষণ আগেও বলছি ম্যাগনিফাই গ্লাস মানে আমরা কোনো কিছুকে স্পষ্ট দেখার জন্য আমরা হচ্ছে ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করি, তাই না? চশমার মধ্যে অনেক সময় থাকে। ঠিক আছে, উত্তল লেন্স, অবতল লেন্স, এই লেন্সগুলোর কিন্তু কবত আসবে। ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে। যদি বা উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে ওই যে গাড়ি যে আয়নাগুলো আছে, তাই না, এগুলোতে ব্যবহার করা মানে দূর থেকে যাতে পিছনে যে প্রতিবিম্বগুলো আছে এগুলোকে যাতে ছোটো দেখা যায়। মাথা রাখবা যে আয়নাতে যখন যাবে তোমাকে ছোটো দেখাবে তখন তুমি ডিসাইড করে ফেলতে পারবা আসলে এটা হচ্ছে উত্তল লেন্স। কী লেন্স বলো তো? উত্তল লেন্স। তাহলে অবতল লেন্স কী হবে? তোমাকে স্বাভাবিক রাখবে, একটু জাস্ট হালকা একটু মোটা করবে, একটু মানে বাস্তবের চেয়ে অবাস্তবে হালকা একটু রাখবে। হ্যাঁ, সো উত্তল লেন্স এবং অবতল লেন্স এই দুইটা টপিক একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এই টপিকটা থেকে তেমন আর কিছু নাই। ওকে, আচ্ছা ফাইন। সো মানব চক্র থেকে একটু পড়তে হবে। একটু মানব চক্র পড়ার আগে মানব চক্রের মধ্যে কী কী আছে এগুলো একটু আমরা একটু দেখে ফেলি। যেমন হচ্ছে অক্ষিগোলক, কী কী আছে বলো তো? অক্ষিগোলক আছে, তারপর হচ্ছে শ্বেতমণ্ডল আছে, তারপর হচ্ছে কর্ডিয়া আছে, তারপর হচ্ছে কৃষ্ণমণ্ডল, তারপর হচ্ছে বিউট্রিয়াল হিউমার আছে, তারপর হচ্ছে রেটিনা আছে, তারপর হচ্ছে স্ফটিক উত্তল লেন্স, তারপর হচ্ছে মণি, তারপর হচ্ছে আইরিস, এগুলো আছে, তাই না? এই যে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ ওরা, সো পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাস্তব যে ব্রেনের সাথে কানেক্টিভিটি আমাদের চোখের সাথে এটা হয়। অনেক সময় দেখবা চোখের কারণে আমাদের মাথা ব্যথা শুরু হয়। ঠিক আছে, যাদের হয় তারা একটু কমেন্টে বলে যাবা। ঠিক আছে, যাদের চোখে একটু প্রবলেমের হওয়ার কারণে আমার মতো মানে মাথা ব্যথা শুরু হয়, আমার ঘুম না হলে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওকে, তো এবার চলো আমরা একটু দেখে নিই যে কোনটা কি। যদিও বা এটা পারফেক্টলি নাই, যদিও বা, ঠিক আছে, একটু তারপরেও দেখার চেষ্টা করবো আর কি যে কোনটা কি। এই যে কালো যেটা দেখতে পাচ্ছ এটাকে আসলে লেন্স বলে। কি বলে? লেন্স বলে। আমরা লেন্স দিয়ে শুরু করি। আমাদের যে কালো যে একটা আছে, হ্যাঁ, মণি যেটা আছে এটাকে কি বলে? লেন্স বলে, তাই না? আচ্ছা ফাইন। এবার আসো যে এখানে শুরু যেটা কাজ আছে, হ্যাঁ, এখানে এই যে হালকা যেটা আছে, আমরা এই যে এখানে হালকা, এখানে হালকা যেটা আছে মাঝখানে আমি তোমাকে দেখাই, এই যে মাঝখানে আমি যেখানে যে পয়েন্টটা দিয়েছি, এখানে এখানে যে পয়েন্টটা দিয়েছি এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কর্ডিয়া। লিখে ফেলো, এটাকে বলা হচ্ছে কর্ডিয়া। ঠিক আছে, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কর্নিয়া। বুঝতে পেরেছো? আচ্ছা ফাইন। সো এইখানে আরেকটা হচ্ছে দি এখানে, এইখানটায়, ঠিক আছে, এইখানটায় আমি এখানটাতে নিয়ে যাব। আচ্ছা, এটাকে কি বলে? এটাকে বলে পিউপিল। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে পিউপিল। আচ্ছা ফাইন। আচ্ছা, এখানে যেটা কালো কালো একটা দাঁড়া আছে না, এই যে পিছন থেকে এই যেটা, এটাকে কি বলে?
এটাকে কি বলে একটু লিখে ফেলি। এটাকে বলা হচ্ছে অ্যাকোয়াস। এটাকে বলা হচ্ছে অ্যাকোয়াস। কি বলে বলতো? অ্যাকোয়াস বলে। আচ্ছা, এবার আসো হিউমেরা। হিউমেরাস কোথায় বলে? হিউমেরাস হচ্ছে এটা। সো এইখান থেকে যেটা আসে এটা হচ্ছে হিউমেরাস। লিখে ফেলি যে যদি এটা হিউমার হবে। হিউমেরাস কেন বলে ফেলছি? এটা হচ্ছে হিউমার। এটা কি বলতো? হিউমার। আচ্ছা, আমাদের এখানে একটা এই যেটা চিত্র দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আইরিস। কিরিস বলো তো? আইরিস বলে। লিখে ফেলি আমরা, এটাকে হচ্ছে আইরিস। আইরিস। আচ্ছা, এই যে আমাদের এখানে চোখের যেটা আছে এটা হচ্ছে শ্বেতমণ্ডল। যে চোখের এটা কি বোঝায় বলতে? শ্বেতমণ্ডল বোঝায়। শ্বেতমণ্ডল বোঝায়। এবং এখানে যে কালো কালো যেটা দেখা যাচ্ছে এটাকে হচ্ছে কৃষ্ণমণ্ডল বোঝায়। কৃষ্ণমণ্ডল। আমি এটা লিখে দিই, শুধু কৃষ্ণটা লিখি, যেমন এখানে কৃষ্ণমণ্ডল বোঝায়। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কাজ থাকে, এটাকে বলা হচ্ছে ব্রিটিয়াল। আমার হচ্ছে ছবিটা পর্যাপ্ত না, বাট তোমরা কিছু মনে করে ছবিটা তোমরা গুগলে সার্চ করলে এটা দেখতে পারবা। তারপরে তোমাদের জন্য বোঝানোর জন্য আমরা এটা রেখেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আশা করছি এগুলো হচ্ছে আমাদের চোখের যে কাজ, মানে যেগুলো আছে এগুলো হচ্ছে সেগুলোর বাইরে তোমাকে আর লিখতে হবে না। তো বেসিক তোমাকে কী কী জানতে হবে এগুলো তোমাকে আমি লিখে দিই। প্রথমত তুমি লেন্স দিবা, তারপর হচ্ছে অ্যাকোয়াস আছে, তারপরে আইরিস, এটা তো মাস্ট দিতে হবে। তারপরে পিউপল কোনটা, মানে বলতে গেলে তোমাকে এখানে সবগুলো দিতে হবে। তো এই ছবিটা হচ্ছে তুমি কয়েকবার ছবিটা তোমাকে কয়েকবার কী করতে হবে বলো তো? ছবিটা কয়েকবার তোকে আঁকতে হবে। কী করতে হবে? আঁকতে হবে, মাস্ট। আমি বলবো 3 থেকে 5 বার, ঠিক আছে? 3 থেকে 5 বার আঁকলে এই ছবিটা তুমি নিজে নিজে পারবা, ঠিক আছে? মানব ছবি সম্পর্কে কিন্তু তোমাকে প্রশ্ন দিতে পারে কতে, ঠিক আছে? এবং ক্যামেরা ভার্সেস চক্ষু, এটা হচ্ছে তোমরা নাম্বার আসবে। এটা হচ্ছে কোথায় নাম্বার আসবে একদম বলে দিচ্ছি। নাম্বার আসবে, সো তোমরা ওইখান থেকে দেখে ফেলবা আর কোনো টপিক আছে, আর কোনো টপিক নেই। সো দেখে ফেলবা। সো আশা করছি আজকে হচ্ছে আমরা যে টপিকগুলো পড়ছি এই টপিকগুলো হচ্ছে একদম শেষ করছে একদম। তাহলে এই টপিকগুলো পড়ার পর তুমি যখন হচ্ছে সৃজনশীল করতে যাবা তখন তুমি আহ, একদম সৃজনশীল যখন করতে যাবে আশা করছি তোমার কাছে এগুলো ইজি হয়ে আসবে, ঠিক আছে? ওকে, সো এখানে শেষ করব। যদি তোমার একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করবা, যে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? এবং সব কিছু ক্লাসের আপডেট পাওয়ার জন্য তোমরা হচ্ছে লার্ন অ্যান্ড স্কোর এসএসসি প্রিপারেশন এই টেলিগ্রামে যুক্ত হতে পারো। সো এই নামে হচ্ছে আমার ফেসবুকে একটু গ্রুপ আছে, তোমরা চাইলে ওইখানেও যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? সো দেখা হবে আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আমার জন্য একটু দোয়া করবা, তোমাদের জন্য দোয়া থাকবে। ওকে, ফাইন।